দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, একদমই যদি কাটায় কাটায় সময় বলি তাহলে 28 দিনের মতো সময় বাকি রয়েছে। ভোট পেতে জনসমর্থনের প্রত্যাশাতেও এই মুহূর্তে মুখে রয়েছেন প্রার্থীরা। তবে নির্বাচনের আগে সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক সহিংসতার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ভোটের পরিবেশেও এক ধরনের প্রভাব দৃশ্যমান রয়েছে। ভোটের মাঠ, প্রশাসন, প্রার্থীদের, গণমানুষের মন জয়ের চ্যালেঞ্জ নিয়ে আজ আমরা সাজিয়েছি দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। দুজন অতিথিকে দর্শক স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমি। আমার সঙ্গে রয়েছেন মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক এবং রাজনীতির বিশ্লেষক। মোস্তফা ফিরোজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই। আমার সঙ্গে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ ভাবনার আয়োজনে। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু আসতে চাই। আজ মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, মার্কিন কূটনীতিকদের বলেছেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। কিন্তু জনমনে এই 28 দিন বাকি রয়েছে নির্বাচনের, এক ধরনের শঙ্কা, উদ্বেগ, সন্দেহ এখনও রয়েছে নির্বাচন ঘিরে। কেন এমন পরিস্থিতি বিরাজ করছে বলে আপনি মনে করেন? এটার তো ওনাদের কারণেই হয়েছে। কারণ মানে নির্বাচনের আগে দিয়ে যেই ধরনের মানে রক্তারক্তি হচ্ছে প্রতিনিয়ত, সেটা যদি নিয়ন্ত্রণ করা যেত, অপরাধীদেরকে যদি ধরা যেত, অস্ত্র যদি উদ্ধার হতো, কিন্তু সেই ধরনের কোনো আলামত কিন্তু দেখা যাচ্ছে না। বরং নির্বাচনী তফসিল ঘোষণার পরেও আমরা খুন যখন দেখলাম, তার অন্তত 5টি বড় হত্যাকাণ্ডের তথ্য আমার কাছে রয়েছে। হ্যাঁ, রাইট। এটা তো প্রতিদিনই আসছে গণমাধ্যমে। এই কারণে মানুষের মধ্যে কিন্তু শঙ্কা। এমনিতে একটা নতুন পরিবেশে নির্বাচন হচ্ছে, যেখানে প্রচলিত যে ওই শেখ হাসিনা বা খালেদা জিয়া ওই মেরুকরণের রাজনীতি নেই। নতুন নেতৃত্ব, দুই পক্ষেরই, যদি জামাত বিএনপিকে ধরি, দুই পক্ষেরই নতুন নেতৃত্ব দিয়ে একটা নির্বাচন। আর যেহেতু একটা 15 বছরের একটা নির্বাচন হয়নি, ফলে আরেকটা নির্বাচনের জন্য যে পরিবেশটা আরও আগে থেকে গড়ে তোলার দরকার ছিল, সেটার বদলে এই সংস্কার বিচারের নামে নির্বাচনটাকে সবচেয়ে গৌণ করা হয়েছে। এর মধ্যে আবার গণভোট ঢুকানো হয়েছে। সব মিলায় ঠিক সংসদ নির্বাচনের একদম একক ইন্ডিভিজুয়ালভাবে তার যে গুরুত্ব, সেইটা কিন্তু মানে অনুভূত হচ্ছে না। যার কারণে কিন্তু ওই যে কালকে সুজনও দেখলাম, বলছে যে 29 দিন বাকি আছে, এখনও আমেজ দেখা যাচ্ছে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি খুব কন্ট্রোল করা যেত, তাহলে কিন্তু নির্বাচনের পরিবেশটা অনেকটা ফিরে আসতো। রুহিন হোসেন প্রিন্স, আপনি মাঠে রাজনীতিবিদ। নির্বাচন ঘিরে গত কয়েক মাসের তথ্য আমি মোস্তফা ফিরোজকে বলছিলাম যে 5 নভেম্বর চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগে গুলির ঘটনা ঘটেছে। 17 নভেম্বরের ঘটনা, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে মারা হয়েছে। 12 ডিসেম্বর ওসমান হাদির হত্যাকাণ্ড আপনি জানেন। 7 জানুয়ারি মুসাব্বিরের হত্যাকাণ্ড ঘটেছে এই রাজধানীর একদম প্রাণকেন্দ্রে বলা যায়। এই যে সহিংস কর্মকাণ্ড, রাজনীতিতে হত্যাকাণ্ড বেড়েছে ভোট ঘিরে, তাতে তো ভোট আসতে এক ধরনের আমেজ থাকে, সেটি আতঙ্কে পরিণত হয়েছে, এটি আমরা বলতেই পারি। না, তা তো নিঃসন্দেহে বলা যায়। এবং আমরা তো অনেক দিন ধরে বলে আসছি যে একটা ভয়মুক্ত পরিবেশ যদি না করতে পারি, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। সুতরাং এই ভয়মুক্তই আতঙ্ক বলেন, যাই বলেন, সেটা মোটেই কমছে না। এখানে ওই যে কারণ জিজ্ঞেস করলেন ফিরোজ ভাই, যেটা বললেন খুবই কারেক্টলি বলেছেন। এর সাথে খালি আমি একটু যুক্ত করতে পারি যে এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যারা দায়িত্বে আছেন, অনেক দিন ধরে তারা যে কথাগুলো বলছেন কারণে অকারণে, তাতে হচ্ছে মানুষ ওনাদের চায়, আরও থাকা দরকার। এর সাথে জনগণ মিলাচ্ছে যে এরাই তাইলে পরিবেশ পরিস্থিতিটা কি এমন করবে যাতে করে ইলেকশন না হয়ে আরও বেশি দিন থাকতে পারে। এরাই আবার কেন, ওই যেটা বললাম যে আশঙ্কা বা ভয়মুক্ত পরিবেশ সরকারই তো তৈরি করতে পারেন, না পারার তো কোনো কারণ নাই। কিন্তু তাদের প্রশ্রয় ছাড়া এই ধরনের ঘটনাগুলো হতে পারে না। খালি এই যে হত্যাকাণ্ড না, আপনি তো হত্যাকাণ্ড বললেন, বুঝতাম যে একটা দুইটা ঘটছে, সেটা অন্য বিষয়। আমরা তো দেখতেছি একের পর এক ঘটে যাচ্ছে। আপনি শুধু তা না, আপনি দেখেন মব সন্ত্রাস অব্যাহত আছে। আপনি ডেইলি স্টার, প্রথম আলো, যেভাবে ঘটনা হলো, এর আগেও আপনি ওইখানে যে কি বলে ওরস করার যেটা করা হয়েছিল, তা আপনি তো কখনো এটা জান নাই। বরঞ্চ এই মব যখন শুরুর প্রথম দিকে এটা বলার চেষ্টা হয়েছিল কি, এইটাকে একটা হালাল করার জন্যে বলা হলো কি এটা একটা প্রেশার গ্রুপের কাজ। তার মানে সরকারের যারা আছেন তাদের বিহেভিয়ার প্যাটার্ন এবং প্র্যাকটিক্যাল অবস্থায় একটা এমন আতঙ্কের সৃষ্টি করেছে, যা
ভোট ব্যাপারেও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেমন থাকছে, একই সাথে আমরা যদি এই মুহূর্তে একটা ন্যূনতম গ্রহণযোগ্য চাই, আমি খুব শব্দটা বুঝেই বলছি, কিন্তু ন্যূনতম গ্রহণযোগ্য ভালো নির্বাচন, অনেক ভালো গ্রহণযোগ্যর মধ্যে নাই ভাই এখন, সেইটা করার জন্য হলে আপনি তো মানুষকে ভোটের মাঠে ভোট দিতে যেতে হবে, তার জন্য ভয়মুক্ত আশঙ্কামুক্ত পরিবেশ না, লাগবে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তো অন্তত এই 16 মাসে অন্তত 5 বার আমি নিজ কানে শুনেছি যে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং সব মানুষের অংশগ্রহণের এই নির্বাচন হবে, এবং এই ভোটটিকে তিনি বলেছেন যে একদম সবচেয়ে ভালো নির্বাচন হবে। তা আপনি না, এখন এর আমি একটা সহজ উত্তর দেই ভাই। ধরেন ভালো নির্বাচনের আমি যদি খুব অফিসিয়াল বলতে হয় তাহলে বলতে এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা দাঁড়াবে, কিন্তু আমরা যদি বুঝে থাকি, আমি এবার পজিটিভলি বলি, ধরেন দুটা জিনিসই আমরা ইন্ডিকেটর নেই। একটা হচ্ছে বিগত দিনে মানুষ ভোটে একেবারে যেতে পারেনি, ম্যানুপুলেটেড ভোট হয়েছে, যেতে পারেনি, কিন্তু রেজাল্ট যেটা হয়েছে একেবারে প্রশাসনিক কারসাজি করা। তাহলে ভালো নির্বাচন মানে ওইটা হবে না অন্তত পক্ষে। আর একটা আমাদের ওর সাথে যে কথাটা আমরা যুক্ত করতে চাই, যে পুরো নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, এটা আমূল সংস্কার করতে হবে, যেটা আমি আনুষ্ঠানিকভাবে একাধিকবার বলেছি, আবার বলি, এটা নোটিশ করার জন্যে 2024-এর 5ই অক্টোবর, কত আগে হিসাব করেন, আমরা দ্বিতীয়বার যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে দেখা করতে গেলাম, আমরা যে লিখিত কাগজ দিয়েছিলাম আমি উন্মুক্ত করার দাবি জানাই, ওইখানে আমরা বলেছিলাম যে একটা অবাধ নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, মানে অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য, আমি ভালো নির্বাচন শব্দটা বলিনি, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে, সেইটা করার জন্য আপনারা আলোচনা শুরু করেন, কিন্তু এখনো পর্যন্ত সেই আলোচনা হয় নাই। তা আমি আর 2-4 দিন আছে, হওয়ার আলোচনা করছি না, যতটুকু হয়েছে সেইটাই একটা ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচনে 12 তারিখে হাঁটা হোক। এবং যে ইস্যুটা আপনি তুললেন, আমরাও বললাম, আমার মনে হয় সরকার জনগণকে অন্ততপক্ষে এই আশ্বস্ত করুক যে আমি ভয়মুক্ত, আশঙ্কামুক্ত, মব সন্ত্রাসমুক্ত পরিবেশটা তৈরি করছি, তাহলেও কিছুটা অগ্রগতি হবে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার এই নির্বাচনে, জনগণ তো রয়েছেই। আমি একটু যারা নির্বাচন পরিচালনা করবেন, মুস্তাফা ফিরোজ, আপনার কাছে জানতে চাই, অর্থাৎ নির্বাচন কমিশন, তারা আস্থা অর্জনের পরীক্ষায় এখন পর্যন্ত উত্তীর্ণ হয়েছে কিনা একটু আপনি বিশ্লেষণ করবেন। কারণ নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও প্রশ্ন তুলছেন। যেমন আমি গত পরশু দেখলাম জামাতের আমির সাহেব ইসিতে যে বলেছেন যে এখন পর্যন্ত তারা শঙ্কা বোধ করছেন, সামনের দিনে তারা দেশের জনগণকে জানাবেন এই শঙ্কার কথা। উনি তো বড় স্টেক হোল্ডার ভোটের মাঠে, তিনি এখন পর্যন্ত শঙ্কিত। ইসি সেই আস্থা অর্জন করেছে কিনা? না, ইসি তো করেনি। আর ওনারা ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ করছে, জামাত ইসলাম এবং এনসিপি, তারা তার আগের দিন ইসিতেও তারা বলেছে যে মানে কোনো একটা দলের পক্ষে একচেটিয়া ভাবে একতরফা সাপোর্ট দেওয়া হচ্ছে। আর নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ে যেটা দেখা যাচ্ছে যে প্রার্থিতা বাতিল আবার বহাল, এগুলির মধ্যে মনে হচ্ছে একটা ভয় বা চাপের মধ্য দিয়ে তারা করছে। অনেক ঋণ খেলাপি পার পেয়ে গেছে, আবার অনেক ঋণ খেলাপি পার পায়নি। এই যে বৈষম্যটা, সেটাও তো খুবই মানে কি বলে সমালোচনার মধ্যে পড়েছে। তো আমার মনে হয় না যে নির্বাচন কমিশনের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে অফিসগুলো আছে বা কার্যালয়গুলি আছে, মূলত প্রশাসনিক করে, তো প্রশাসনের অবস্থা আমরা জানি অত্যন্ত দুর্বল অবস্থার মধ্যে আছে তারা। তো সেখানে খুব ফেয়ারলি জাস্টিস নিয়ে যে তারা কাজ করছে বা করার মতন অবস্থানে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। তো সব মিলায় ওই যে সর্বকালের সর্বসেরা নির্বাচন উপহার দেওয়ার যে প্রত্যয়, এটা হলো মানে স্বপ্ন আর কি। স্বপ্ন থাকা ভালো, কিন্তু স্বপ্নের বাস্তবায়নগুলি কিন্তু খুব ভালো না। কারণ যদি তাই হতো তাহলে এখন পর্যন্ত ওই পরিবেশটা কেন ফিরে আসছে না, এটা একটা বড় প্রশ্ন। আজকে এখন তো নির্বাচনী প্রচার অভিযান চালানোর কথা না। আজকে আমি নিজেও বিকেলবেলা দেখলাম যে স্লোগান দিয়ে রীতিমতো প্রচার অভিযান চলতেছে। এই যে এই মহাখালীর দিকে, মগবাজারের দিকে দেখলাম চলতেছে। তো মনে হচ্ছে না খুব একটা কন্ট্রোল আছে বলে মনে হচ্ছে না। তো এখনও আমি জানি না তাদের হাতে কোনো জাদুর কাঠি আছে কিনা। তারা বলছে যে তাদের 1 লাখ সেনাবাহিনী
30,000 নৌবাহিনী অমুক, শুধু সংখ্যাটা দেখছি, কিন্তু তারা যখন কি ফুল ফোর্স নিয়ে কাজ করবে তখন কি হবে এটাও বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবার অস্ত্র উদ্ধারের নামে বিএনপির চুয়াডাঙ্গার একজন নেতা মারা গেল, তো সেটাও তো আবার খুবই ভোটের মাঠে একটা প্রভাব পড়তে পারে, যে তাহলে কি বিএনপির বিরুদ্ধে কি অ্যাকশন শুরু হয়ে গেল নাকি, তাহলে অন্য পক্ষের সুবিধা পাচ্ছে কি না, এরকম অনেক রকম সংশয় গুঞ্জন আছে, যার জন্য এখনো মানুষ স্থির হতে পারতেছে না যে আসলে কি নির্বাচন হবে কি হবে না। তো এটার কারণে মোট কথা ভয়মুক্ত পরিবেশটা কিন্তু কোনোভাবেই এনশিওর করা যাচ্ছে না, কারণ যেখানে চাপ আসছে, ইভেন আমরা যেটা হবিগঞ্জের কথা যদি বলি, একজন নামটা ভুলে গেলাম, সেই ছেলেটার নাম, তাকে চাপের মুখে ছেড়ে দিল, জামিন দিয়ে দিল। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন তৃণমূলের নেতৃত্ব থানাতে বসে বলেছিলেন যে আগুন জ্বালিয়ে দিয়েছেন মাহাদি হাসান, রাইট, মাহাদি হাসান, তার ঘটনাটা খুবই মানে এটা এই ধরনের চাপ। কিন্তু আবার যাদের উপরে চাপ নেই, যারা নিজেরা মবের হাত থেকে রক্ষা পাইতে চায়, তাদেরকে মাসের পর মাস কারাগারে থাকতে হয়েছে। কিন্তু আমি সচিবালয়ে যখন খবর সংগ্রহ করতে যাই, স্বরাষ্ট্র উপদেষ্টা একদমই গণমাধ্যমের সামনে বারবারই বলছেন যে প্রায় 7.5 লাখ 8 লাখ সেনা সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্য মিলে তিনি এই নির্বাচনের বৈতরণী পার করে দিবেন। তিনি বলছেন যত দিন এগিয়ে যাবে, নির্বাচন যত কাছে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। তাহলে এটি কিসের ভিত্তিতে তিনি বলছেন? 28 দিন বাকি আছে, কিন্তু হলো না তো। কয়েকটা যদি এক্সাম্পল দেখতাম যে খুব ভালোভাবে, মানে কই না, বললাম না, যেখানে দুর্বল সেখানে তারা মবের মধ্যে পড়তেছে এবং তারা কারাগারে তাদেরকে পাঠায় দিচ্ছে। আবু আলম, মোহাম্মদ শহীদ খান, মঞ্জুল আলম পান্না, কার্জন, তারা তো 3 মাস প্রায় জেল খেটে আসলো। আবার সুরভি, তার যে ভাষা, তার যে স্লোগান দেখছি, এবং কেনই বা গ্রেফতার করা হলো, কেনই বা এইভাবে চাপের মুখে ছেড়ে দেওয়া হলো। তো এইগুলি সরকারের একটা দুর্বলতার বহিঃপ্রকাশ। নির্বাচনে ঠিক আগে ভাগে এই ঘটনাগুলো যদি বিশ্লেষণ করা যায়, সরকার বা প্রশাসন খুব শক্ত অবস্থানে আছে, এটা কিন্তু মিন করে না। নিশ্চয়ই। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাইব যে এত দিন ধরে, প্রায় 267 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার এক ধরনের ঐক্যমত্য করবার চেষ্টা করেছে। নির্বাচনের আর 28 দিন বাকি, আমাদের এখনও বিশ্লেষণে জানতে হচ্ছে যে এখনও শঙ্কার পরিবেশ রয়েছে, ভয়ের পরিবেশ রয়েছে। নির্বাচন কমিশনের দিকটাতেও যদি একটু বলতেন যে তারা আসলে নির্বাচন পরিচালনায় আপনার দৃষ্টিতে এখন কতটা প্রস্তুত অবস্থায় রয়েছে? আচ্ছা, আমি 2-3টা বিষয় ছোট ছোট বলি। প্রথম কথা হচ্ছে, এই যে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা, এটা আসলে অপ্রয়োজনীয় ছিল। এবং আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি এখানে আমার দলের প্রতিনিধিত্ব করেছিলাম এবং অনেক সময় এটা দিয়েছিলাম, দিতে হয় এই কারণে, সেটা হচ্ছে যে প্রথমে ভুলটা কি, যেমন আপনি যে দলগুলোকে ডেকেছেন, আপনি সব ব্যাপারে ঐক্যমত্য আশা করবেন কেন? এক একটা দলের এক একটা আদর্শ, তাহলে এইটা আপনি কি যা চিন্তা করেন জোর করে চাপিয়ে দেবেন? এরকম অনেক চেষ্টা করেছে। তাহলে এটা 1 নম্বর, এই দৃষ্টিভঙ্গিটাই সমস্যা ছিল। আমরা প্রথমেই যে বলছিলাম যে আপনি যে 166 কোশ্চেনে আলোচনা করলেন, সব দল তো তার মতামত দিয়েছে। আপনি একটা ওই যে টালি ক্লার্ক বলে তাকে বসাই দিয়ে কোনটা একমত আছে নাই বলেন, তার মধ্যে 2-4টা, কারণ ইউনূস সাহেবের সাথে কিন্তু আমাদের যখন কথা হয়েছিল তখন ওনার ভাষা ছিল, পরে মিডিয়া তো বলেছে ঐক্যমত্য মানে যে ব্যাপারে সবাই 100% একমত তাকে আমরা এটা বলেছে। এবং উনি আমাদেরকে বলেছিলেন যে যদি আমি দেখি 19-20 হচ্ছে, সেইটা আমি আলোচনা করে চেষ্টা করবো, ঐক্যমত্য হলে হবে নাইলে নাই। সেইটা ফলো করে না ঐক্যমত্য কমিশন। সুতরাং তারা জোর জুলুম করে চাপাই দেওয়ার চেষ্টা করেছে, যার জন্য নানা ধরনের আশাবাদ, হতাশা তৈরি হওয়ার পরও এখনো ওই ধরনের জোর জুলুমের ধারায় আছে। এ ব্যাপারে প্রয়োজনে চাইলে আমি আরও ধরে ধরে আলোচনা করতে পারি। আচ্ছা, সেই জায়গা থেকে যখন আসলো, তাহলে এই পার্ট আমি বাদ দিলাম। এবার আমার বিবেচনায় নির্বাচন কমিশন, সেটা আমি একটা কোট করে বলি, একটা আলোচনা সভা, ওপেন আলোচনা সভা, এটা আপনারা মিডিয়া অনেকে ছিলেন, হয়তো দেখিয়েছেন। একজন কমিশনার উপস্থিত ছিলেন, মানে আমি নির্বাচন কমিশন বলছি। আমি যখন ওইখানে বললাম যে আমরা সরকার আমূল সংস্কার করতে পারে নাই, আমরা তো নির্বাচন কমিশনকে বলছিলাম, তারাও তো আলোচনা শুরু করলো না। উনি একেবারে সবার মধ্যে উত্তর দিলেন যে হ্যাঁ, রহিন ভাই তো ঠিকই বললেন, কারণ আমরা তো আশা করেছিলাম যে ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে, ওইখানে হয়তো এই আলোচনা হবে। তাহলে দেখেন, মানে এই যে সমন্বয় হলো, এবং ওইখানে কিন্তু নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার নিয়ে আলোচনাই হয় নাই ঐক্যমত্য কমিশন। আচ্ছা, কিন্তু আমাদের যে পয়েন্টটা, যে আমরা যে আমূল পরিবর্তন, মানে আমি খুব একটু দ্রুতই বলে যাই সময়ের বিবেচনায়, দেখুন আমরা বলছি যে টাকার খেলাটা বন্ধ করতে হবে।
তাহলে নির্বাচন কমিশন একটা নতুন চিন্তা করতে পারতাম যে পুরো নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশন দিতে পারে কিনা, প্রজেকশন মিটিংগুলো তাদের আয়োজিত হবে, পোস্টাল লিফলেট কন্ট্রোল কিভাবে করা যাবে এইগুলো করার দিকে, সেটা কিন্তু যেতে পারলো না। যার জন্য দেখবেন পোস্টার নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার আগেই তো রঙিন পোস্টার উৎসব আগেই সয়লাভ হয়ে গেছে। পেশি শক্তির ব্যবহার কমছে, আপনি দেখেন কমে নাই। আমরা তো আলোচনা করলাম ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত হয় নাই। এবারে আরো গুরুতর অভিযোগের কথা বলি। আমরা বহুদিন ধরে বলছি যে এটা তো জাতীয় সংসদ নির্বাচন, আইন প্রণয়ন করবে। এইখানে যদি সাম্প্রদায়িকতা আঞ্চলিকতার ব্যবহার হয় তাহলে এখানে কিন্তু সমসুযোগ হয় না। এইবারে ভয়াবহভাবে বাড়ছে, দেখেন নাই? আপনি ভোট দিলে কোথায় যাওয়া, মানে কি বলে, বেহেস্তে যাওয়া থেকে শুরু করে নানা দল ভোটের আগে, এই দেখলাম যে সেটা একটা ভিডিওতে আসছে যে আপনি তো এর আগে কখনো টুপি মাথায় দেখেন। আমি টুপি মাথায় দেওয়া থেকে কেউ যখনই দিক সেটা আমি সালাম করি, সেটা নিয়ে আমার কোশ্চেন না। কিন্তু আমি বলছি মানুষের মধ্যে পারসেপশনটা কি হচ্ছে যে এখন তুমি ধর্মের ব্যবহার করছো। আমি যে এক পক্ষ না, অনেকেই। তাহলে এইটা কিন্তু বহল আছে। আরেকটা হচ্ছে প্রশাসনিক কার্যালয়, দেখেন পোস্টাল ব্যালট নিয়ে, ব্যালট পেপার নিয়ে কি ঘটনা ঘটলো। তাহলে এই বিষয়গুলো অন্ততপক্ষে নির্বাচন কমিশন এখনো কিন্তু তার যোগ্যতা সে শো করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। তবে একটা পয়েন্ট আমি খালি একটু করতে পারি, কারণ গতকাল আমাদেরও কয়েকজনের মনোনয়ন স্থগিত বা বাতিল ছিল বলে আপিলে আমি নিজেও গিয়েছিলাম। আমি যতটুকু, এটা গতকালকের বলছি, নির্বাচন কমিশনের যতটুকু আমি অ্যাটিটিউড দেখলাম, অল্প সময় ছিলাম, তাতে বরঞ্চ তারা ওই যে ফিরোজ ভাই ঠিকই বলেছেন, স্থানীয়ভাবে তারা হয়তো যথাযথ করতে পারেনি, কিন্তু এইখানে হয়তো বা অভিন্ন দায়িত্ব নিচ্ছে বলে দেখবেন যে ফিরে আসার প্রবণতাটা অনেক বেশি। তা সেই পজিটিভ জায়গায় তারা থাকুক চাই। লাস্ট একটা পয়েন্ট না বলে পারছেন, আপনি একটু আগে ওনাকে যেটা জিজ্ঞেস করলেন, যে নিঃসন্দেহে আমরা তো বলছি যে সমসুযোগ হয় নাই, এবং আমূল পরিবর্তন ছাড়া আশা করেও লাভ নেই। প্রশাসনিক কারসাজি নানা ধরনের হইতে পারে, সেটা একটা বড় আলোচনা, আমি এখন ঢুকলাম না। কিন্তু যারা এই অভিযোগ করছে, আমাদেরও তো উল্টা অভিযোগ আছে। আপনি বলেন, এই যে বিভিন্ন জায়গায় ডিসিএসপি অন্যরা এইসব দলের লোক নাই, এটা তো একজন উপদেষ্টাই বলে দিয়ে গেছেন যে তারা এটা করেছে। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সেই খবর পাচ্ছি। আমাদের বিভিন্ন জায়গায় যে অ্যাটিটিউডে, যে রিটার্নিং অফিসার যারা ছিল, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই অ্যাটিটিউডগুলো। ধর্মের ব্যবহার, এইটা তো ওই যে আমি একটু আগে বললাম যেটা সমসুযোগকে ক্ষতিগ্রস্ত করে, কারা করছে এটা। তাহলে এই জায়গাগুলো, এবং ধরেন নানাভাবে এখন প্রচার নিষিদ্ধ, কিন্তু নানাভাবে একটার পর একটা নানাভাবে এসে প্রচারের যে কাজ করছে, কারা করছে। আমি বলি যে এইখানে একেবারে দল নিরপেক্ষভাবে, নির্মোহভাবে, চেহারা ছবি না দেখে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই ব্যবস্থা করতে হবে। গতকালকের একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমরা যখন গেলাম, আমাদের 8 জন প্রার্থীর ব্যাপার, এটা ফিরোজ ভাইকে জানার জন্য বলি, 8 জন প্রার্থী 3 জন করে যাওয়ার নিয়ম। তা আমরা সর্বোচ্চ আমাদের 8 জন প্রার্থী বোঝেন, সাথে লোক থাকে হয়তো হার্ডলি 15-20 জন গেলাম। আমি যখন ফিরে আসি নির্বাচন কমিশনের সামনে, তখন তো আমি মিছিল শুনেছি এই স্বাধীনতা বিরোধী, তাদের দলের নামে স্লোগান হয়েছে, এবং একজন প্রার্থী, রানীগঞ্জের একজন প্রার্থী, তার সামনে মিনিমাম 50-60 জন এখানে মিছিলের স্লোগান দিল। তা কই, আজকে পর্যন্ত তো আমি নির্বাচন কমিশনকে এটা ভঙ্গের অভিযোগে, মানে ওইটা কি বলে, সুমোটো, এই জায়গাটা যেটা আমরা বলে আসছি, এগুলো তো তাকে এটা করতে হবে। আর নির্বাচন কমিশন যদি বলে কেউ তো অভিযোগ করলো না, আমরা কিন্তু বহু আগে বলেছি যে অনেক কাজ নির্বাচন কমিশনকে সুমোটো করে করতে হবে যদি লেভেল প্লেইং ফিল্ড করতে চায়। এগুলো হয়নি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 12 তারিখে যেহেতু অবশ্যই আমরা নির্বাচন চাই, কোনো অজুহাত দেখতে চাই না, যার জন্যে এখনো সময় আছে। নির্বাচন কমিশন, সরকার এইসব ব্যাপারে দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে, ন্যায্যতার সাথে, দল নিরপেক্ষভাবে হস্তক্ষেপ করে তারা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করবে, এটা আমাদের প্রত্যাশা। এই ভোট ঘিরে বড় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট রয়েছে, কিন্তু ভোটের মাঠে প্রার্থীরা যাচ্ছেন, জনমনে এক ধরনের যতটুকু উৎসাহ উদ্দীপনা রয়েছে ভোট ঘিরে, আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটা পরমত সহিষ্ণুতা দেখছেন? সেটা একেবারে নেই তা না, আছে মোটামুটি। দেখলাম তারেক রহমানের কাছে সব রাজনৈতিক দল গেছে, মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে, তারা গেছে, এবং সেই একটা পরিবেশটা এখন পর্যন্ত আমি দেখছি। কিন্তু কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে তরুণদের কিছু প্রচার অভিযানে দেখছি যেভাবে তাদের অবস্থান থেকে সিনিয়র নেতাদেরকে উদ্দেশ্য করে যেভাবে কথাবার্তা বলছে, কিছু স্লোগান দেখছি অশালীন ভাষায়, এবং তাদের মুখে যখন নাকি কি রাজনৈতিক বন্দোবস্ত কি সব ওয়ার্ড ইউজ করে, বুঝিও না এগুলি, তো সেগুলি তখন আতঙ্কিত হই আর কি।
যে তরুণদেরকে তো আমরা সবসময় অগ্রাধিকার দিতে চাই। সেই তরুণদের মুখে যখন সিনিয়র নেতাদের সম্পর্কে কথাবার্তাগুলি বলে, তখন আমি চিন্তা করি যে এই নির্বাচনের পরে তো ওই তরুণরা ওই সিনিয়রদের কাছে মিশবে কী করে, বা ওই সিনিয়ররাও কীভাবে মিশবে। এখন নাই এক পক্ষ বলে যাচ্ছে আরেক পক্ষ চুপ, কিন্তু দুই পক্ষ যদি আবার বলা শুরু করে তখন তো এটা সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হবে, এবং মনে হচ্ছে যেন কেউ কেউ সংঘাত চাচ্ছে। আবার কয়েকজন খুব ভালো, যেমন তাসনিম জারার কথা বলি, সে যেভাবে রাস্তায় নামছে, যেভাবে তার অ্যাটিটিউডটা খুব, এটা প্রশংসনীয়। এবং এটাই হওয়া উচিত যে আপনি ভোটের মাঠে সমালোচনা করবেন শালীনতা রেখে, কিন্তু কাউকে যদি 2 টাকার কাউন্সিলর বলেন, এটা তো ঠিক না। কাউন্সিলর 2 টাকা হইলেও এটা গুরুত্বপূর্ণ, এটা একটা নির্বাচিত পদ। অথচ যিনি এই মন্তব্য করছেন তারাই আসলে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসলে রাজনীতি করতে নেমেছে। এখন তাদের তো ওই অবস্থান থেকে উঠতে হবে। এখন তারা হুট করে হয়ে গেছে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা, এটা থেকে আর নিচে নামতে পারতেছে না, বড় জোর এমপি। কিন্তু তার নিচেও তো অনেকগুলো স্থানীয় সরকারের পদগুলো তো কাউন্সিলর হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়। তো এই পদগুলি কি খারাপ নাকি? এই পদগুলি এখন সেগুলি যদি বলে যে 5 টাকার চেয়ারম্যান আর 2 টাকার মেম্বার, এটা তো ঠিক না, এই অবজ্ঞা করাটা। নিশ্চয়ই। আমি একটু অন্য বিষয়ে, আমি আজকের প্রসঙ্গ করেছিলাম আমরা জোট ভোট, গণভোট। ভোটে তো জোট একটি অন্যতম ফ্যাক্টর। আমি আজ দেখছিলাম যে জামাতের জোটে এক ধরনের বিভক্তি শুরু হয়েছে। আপনি রাজনীতির বিশ্লেষক হিসেবে কেমন দেখছেন? জামাতের জোটও দেখছেন, বিএনপির জোটেও এক ধরনের অবিশ্বাস রয়েছে, গণমাধ্যমে কয়েকদিন আগে খবর দেখছিলাম। এই জোটগুলোতে যদি বিভক্তি হয়, সেটি রাজনীতির জন্য কি বার্তা দেয়? বিএনপির আসলে জোট না তো একেবারেই সমঝোতা, এবং সেটা তো একটা মিনিমাম পর্যায়ে, এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা না। হ্যাঁ, তাদের এতে যদি মানে কর্নেল ওলিকে বা এনসিপিকে ধরে রাখতে পারতে ভালো হতো। কিন্তু এই জোটের আমি এটা বুঝি না। মানে এই জোটের মানে যারা ইসলামী ধারা রাজনীতি করে, তাদের মূল লক্ষ্য কি? দেশকে ইসলামীকরণ করা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করা, তার সাথে তো গণতান্ত্রিক ব্যবস্থা যায় না। তো সেখানে আবার এনসিপি ঢোকে কিভাবে, বা এলডিপি কর্নেল ওলির মতো মুক্তিযোদ্ধা কিভাবে ঢোকে? এই কম্বিনেশনটা আমি বুঝি না। তা এবং এই কারণেই কিন্তু ঝামেলাটা এই কারণে যে এটা শুধুমাত্র সুবিধা, এখানে কোনো আদর্শিক কোনো অবস্থান নেই, শুধুমাত্র সুবিধা। আর সুবিধার ঐক্যগুলি বেশি টেকসই হয় না, কারণ যদি সুযোগ সুবিধা হয় তাহলে তো সবাই সুযোগ সুবিধাটাই নিতে চাইবে, তাহলে এতগুলো দলগুলোকে মানে কিভাবে অ্যাকোমোডেট করবে? করা যায় তো যদি একটা আদর্শিক একটা লক্ষ্য থাকতো, তাহলে বলা যেত যে ভাই এখানে তো আসন ব্যাপার না, আমরা মানে এই আদর্শটা প্রতিষ্ঠা করবো, ফলে তুমি স্যাক্রিফাইস করো। এখানে তার স্যাক্রিফাইস করার কথা কেউ বলতে পারতেছে না, কারণ এনসিপি মনে করে যে তারা বর্ণচোরা। সে তো বলছে, জামাত ঐক্যমত্য কমিশনে আসছে, এটা হলো হিপোক্রেট, বর্ণচোরা, এই কথাগুলিও বলছে, তাই না? এগুলো তো রেকর্ডেড। তো সেই বর্ণচোরাদের সাথে সে ঐক্য করছে, তাহলে এখানে আদর্শ কোথায়? আদর্শ নেই। 30টা আসন নিয়ে তারা করবে, 30টা আসন নিয়ে তরুণদের একটা দল করতেছে। তো তাহলে এই পরিবর্তনের পরে তরুণদের পক্ষে আসলে কত পার্সেন্টেজ মানুষ ভোট দেবে, এই পরিসংখ্যানটা তো তাদের থাকবে না। জামাতের যেমন থাকবে, বিএনপির থাকবে, তাদের তো আর থাকতেছে না, কারণ তাদের ভোট তো জামাতের ভোট নাকি তাদের নিজস্ব ভোট, এটা বোঝার উপায় নেই। একটা গোলমেলে অবস্থাটা তৈরি হয়েছে, এবং এখন ইসলামী আন্দোলন কেন ছাড় দেবে, যার জন্য তারাও বেঁকে বসে আছে, মামুনুল হক। কিন্তু তারা কিন্তু আবার মুখে মুখে ইসলামী আদর্শের কথা বলে। ইসলামিক আদর্শের দলগুলির মধ্যেই কিন্তু ঝামেলাটা, বরং ছাড় দিছে এবি পার্টি বা এনসিপি, এলডিপি। মানে ঝামেলা হচ্ছে কাদেরকে নিয়ে? 8টি ইসলামী দল যারা জোটে গেছে। ইসলামের মধ্যে বিশেষ করে খেলাফত মজলিস আর ইসলামী আন্দোলন। তাহলে তো জামাত, ইসলামী আন্দোলন এবং মজলিস, ইসলামী মজলিস, তাহলে তো এদের একটাই লক্ষ্য থাকার কথা, তাহলে বিভাজনটা কেন? তাহলে বোঝা যাচ্ছে যে আসলে টোটাল বিষয়টা, এরা ইসলামিক আদর্শও নেই, এদের গণতান্ত্রিক আদর্শও নেই। টোটাল একটা হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তারা একটা মানে রাজনীতি করে, যেটা মানুষের সাথে এক ধরনের প্রতারণা।
আমি দেখছিলাম আপনি বলছিলেন রহিন হোসেন প্রিন্স, এই যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি, আমরা 2026 সালে রয়েছি, অনেক আধুনিক, আমরা একদম সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকর্ষ চরমে রয়েছে এই মুহূর্তে। তারপরও আমি দেখছিলাম যে, আমি একদমই বলছি, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব একদম শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত তারা যে ধরনের বক্তব্য নির্বাচনের বৈতরণী পার করবার জন্য দিচ্ছেন, এটিকে দেশের মানুষ আসলে কিভাবে বিশ্লেষণ করবে বলে মনে করছেন? এক। 2 নম্বর, এই যে ইসলামী দলগুলোর জোট রয়েছে এবং আসন সমঝোতার একটা রাজনীতি চলছে ভোট ঘিরে, সেটির বিশ্লেষণ একটু আপনার কাছে জানতে চাই। না, একটা হচ্ছে তো দেখেন যে একটা জেনারেলি আমাদের এই দেশ বলেন, উপমহাদেশ বলেন, পাশের ভারত বলেন, এই এখনকার পরিস্থিতিতে ধর্মভিত্তিক রাজনীতি আর উগ্র জাতীয়তাবাদের রাজনীতির একটা ধারা যাচ্ছে এবং সেটা অনেক ক্ষেত্রে একটা জনতুষ্টিবাদী অবস্থান থেকে করছে এবং বিকল্প অন্য আদর্শ সোশ্যালিজম অন্যটা অনেক বেশি দৃশ্যমান না থাকায় এবং পুঁজিবাদের একচেটিয়া তো কর্তৃত্বের কারণে এই জায়গাগুলো হয়তো অনেকে বিবেচনা করছে, কিন্তু এইটা শেষমেশ দাঁড়ায় যে কখন কোনটা ব্যবহার করে নিজস্ব স্বার্থ হাসিল করব, সেটাই কিন্তু প্রধান হয়ে দাঁড়ায়। মোস্তফা ফিরোজ ভাই কিছু ব্যাখ্যা করেছেন, তার সাথে আমি একমত হয়ে ওইদিকে না যেয়ে খালি বলছি, আপনি খেয়াল করবেন এত সবের পরেও ভোটে জেতার জন্যে বিভিন্ন জায়গায় তারা কি ধরনের ব্যবহার করেছে আপনি দেখবেন যে একটা আসনে এমন প্রার্থী দিয়েছে, তা ওই অঞ্চলে নাকি স্লোগান উঠেছে কি, হরে কৃষ্ণ হরে রাম, দাড়ি পাল্লা টাইনা তোল বা কিছু একটা এরকম। তা আমি বলছি যে কোনোভাবে বিজয় নিশ্চিত করার জন্যেই এই কাজটাই তারা করতে চাইছে এবং এই কাজ করার জন্য তাদের তো এখনকার না, আপনি বিগত দিনের ইতিহাস দেখেন, একসময় বিএনপির সাথে জোট করে যেমন মন্ত্রিত্ব নিয়েছিল, আবার পুরো আওয়ামী শাসনামলে সব সুযোগ সুবিধা ভোগ করার ওই যে তলে তলে কথাটা তো তাদের বলা, গুপ্ত রাজনীতি পাবেন না। আবার মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করা অবস্থান থেকে কি চিন্তা করেন, পাকিস্তানের ওই মুক্তিযুদ্ধের সময় মন্ত্রিত্ব নেওয়া, বিরোধিতা করা, যুদ্ধ অপরাধীর কাজ করা, কোনটা করে নাই? তার মানে সুযোগ সুবিধা মতো এরা কাজ করে। এখন এইটাই আমাদের জন্য কি বলবো যে দুঃখের বিষয়, আমি সব শব্দই ব্যবহার করলাম, এই কথাটা আমাদের দেশবাসীকে বুঝতে হবে। সবাই হয়তো সব তথ্য জানে না, কারণ সাধারণ শ্রমজীবী মানুষ তারা অন্য কাজে ব্যস্ত থাকে, ভুলেও যায়, যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা তো মনে রাখতে পারে না। সচেতন জনগণকেই এই ধরনের অপশক্তি সম্পর্কে সচেতন করাটা খুব জরুরি বলে আমি মনে করি। আর জোটের বিষয়ে আমি সামান্য মন্তব্যটা হচ্ছে কি, আপনি এইবারের নির্বাচনে যদি দেখেন বিএনপি তারা জোট না করলেও বিএনপি তার সমমনাদের নিজস্ব মার্কা বা অন্য দিকে একটা নির্বাচন করছে এবং আগের যে রাজনীতি বিগত এই নির্বাচনগুলোতে তারা এই ধর্মপন্থী দলগুলোর সাথে মিলেই যেটা করেছিল এবং এবার শুধু বাদই দেয় নাই, তাদের বিরুদ্ধে তাদের অবস্থানও দৃঢ়ভাবে অন্ততপক্ষে দৃশ্যত দেখছি ঘোষণা করেছে। আমি সেইটাকে এক ধাপ অগ্রগতি হিসাবে মনে করি, কারণ দেশ এখন দক্ষিণ পন্থার মধ্যে আছে, এক ধরনের উগ্রপন্থার উত্থান দেখছি, সেইখানে এটা কিন্তু যে কোনো গণতন্ত্র যারা মেইন করে তাদের জন্য জরুরি কর্তব্য, সেইটাকে আমি একটা পজিটিভ দেখছি। কিন্তু ওইখানে আপনি দেখবেন যে জেতার জন্যে দল বিসর্জন দেওয়া, যোগ দেয়, এই ধরনেরও ঘটনাবলী আছে। আর এরপরে কি আছে, ওই যে একটু আলোচনা হয়ে গেল ধর্মভিত্তিক দলগুলো, এটা আমার নতুন করে আলোচনার দরকার নেই। এর বাইরে আপনি কিন্তু জাতীয় পার্টি একটা ইলেকশন করছে, আমরা দেখতে পেলাম আমাদের বামপন্থীদের গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নামে একটা জোট আছে, আমরা সেইখানে প্রায় 150-র বেশি আসন দিয়েছি, হয়তো আলোচনায় কম আসছে, আর স্বতন্ত্ররা এই জায়গাগুলো আছে। তো এইটা আমি বললে হয়তো বলতে পারেন বাড়তি বলছি না, দাবি করি, হ্যাঁ নিশ্চয়ই করি, যে আমরা চেষ্টা করছি যে আমরা কমিউনিস্ট পার্টি এবং অন্যরা আমরা যেটা মিলেই করেছি, আমাদের যে নীতিগত অবস্থান দীর্ঘদিন ধরে করছি, বিশেষ করে আমি 94-এর পর থেকে বলছি, যখন আমরা বাম ফ্রন্ট গড়ে তুললাম, তারপর অন্যান্য গড়ে তুলেছি কমিউনিস্ট পার্টি এবং অন্যরা, আমরা সেই আমাদের নীতিগত অবস্থান বজায় রেখে চলছি যে ব্যবস্থা বদল ছাড়া মুক্তি নাই, তার জন্য যেন তেন প্রকারে ক্ষমতায় গেলেও বা এমপি মন্ত্রী হইলেও আমরা পারবো না বুঝেই আমরা জনগণের কাছে কিন্তু যাওয়ার চেষ্টাটা করছি। কিন্তু এই নির্বাচনকে আমি দেখছি যে গণ অভ্যুত্থানের পরে যে বিরাট একটা আকাঙ্ক্ষা ছিল, পরিবর্তনের আকাঙ্ক্ষা, অনেক বেশি গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ইতিমধ্যে কিন্তু আশাহত হয়ে গেছে মানুষ। তার পেছনে নানা কারণের মধ্যে একটা বড় তো হয়েছে যে যারা বলতে চায় যে তারাই সামনে ছিল, তা আমি ওইটাকে বলি যে তাদের হিসাব দিলে তো 36 দিনের, আমরা তো 5036 দিনের বেশি দিনই আন্দোলন করে আসছি সবাই মিলে। কিন্তু তারপরেও খুবই স্বাভাবিক যে কথাগুলো সামনে আসছে দীর্ঘ সংকটের মধ্যে, এই আশাবাদীটা এমন আশাহীনতা হয়েছে মানুষ, যার কারণে মানুষ এখন বলে ছেড়ে দে মা কান্দে বাঁচি,
পরিস্থিতিতে এরকম হয়েছে। কোনোভাবেই আমরা গণতন্ত্রের পথে হাঁটার জন্য একটা নির্বাচনী প্রত্যাশা করছি। তার জন্য এই যে অনৈতিকতা কত কি আছে আমরা দেখছি, আমি মনে করি এটাই জনগণের উপরে আমরা ছেড়ে দিই। তবে জনগণের উপরে ছেড়ে দিলেও একটা বড় সমস্যা যাচ্ছে এই যে প্রচার মাধ্যম, সেইখানে আমরা কি দিচ্ছি। যেমন একটা মন্তব্য করতে চাইছিলাম না, উনি বলেছেন যে এই যে তরুণ তাদের অনেকের সময় বিহেভিয়ার প্যাটার্নটা অনেক অন্য দলেরও আছে, একমাত্র না। কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয়েছে অনেকে মনে করছে যে একটা যে এমন কথাবার্তা বলি মিডিয়া তো এটা ধরবে। আর এখন তো ওই যে ইউটিউব যারা করে, ওইটা আমি ভালো জানি না, যে ওইটা করে নাকি টাকায় অনেক করা যায়। আমি যেহেতু ব্যক্তিগতভাবে ভালো জানি না বলে অত ঢুকছি না। এই সমস্ত উল্টাপাল্টা কথা বললেই নাকি আরও বেশি আয় হয়, ন্যায্য কথা আয় হয়। কিন্তু এই জায়গাটায় আমার কাছে মনে হয় আপনি অনেকগুলো কথাকে বাতিল করে দেন, আনবো না। যদি মিডিয়া একটা অটো নিজেরাই একটা ডিসিশন নেন যেটা সমাজের জন্য ক্ষতিকর আলোচনা আনবো না, আমার ব্যক্তিগত ধারণা অনেক কমে যাবে দেখবেন। কারণ অনেকে এইসব করে মনে করছে যে কোনোভাবে লাইমলাইটে থাকতে হবে। আর এখনকার তো দেখছেন এমন অনেক স্লোগানে খারাপ খারাপ কথা আসছে, আমরা উচ্চারণ করতে পারবো, উনিও পারবেন না, আপনিও পারবেন না। তা আবার তো দেখি যে তাদেরও তো কদর টদর কম নাই। মানে এক একটা সময় যায়, এখন আমরা এরকম একটা খারাপ সময় অতিক্রম করছি। এই খারাপ সময় নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে ন্যায্য কথা বলেই মানুষের কাছে নতুন করে আশাবাদ তৈরি করাটা অন্যতম দায়িত্ব। আমি মনে করি আমাদের সবাইকে সেই কাজের দিকেও নজর দেওয়া দরকার। নিশ্চয়ই। মুস্তাফা ফিরোজ, একটু ভোটারদের দিকেও নজর দিতে চাই। 13 কোটি ভোটার যদি আমি ভুল না করি, এর মধ্যে 4 কোটির বেশি ভোটার তরুণ। একই সঙ্গে আবারও জামাত ইসলামের প্রসঙ্গ টানতে চাই। আমি পরিসংখ্যান দেখে একটু মন খারাপই হলো। নারী বান্ধব হয়ে ওঠার চেষ্টা করছিল জামাতের আমির সাহেব অনেক বক্তব্য দিয়েছেন, আপনি ফলো করে জানেন। কিন্তু তাদের দল থেকে কোনো একজন নারী নেতৃত্ব তারা খুঁজে পেলেন না, প্রার্থী দিলেন না। প্রশ্ন থেকে যায় তরুণ ভোটার এবং এই নারী ভোটার এবারে নির্বাচনে কতটা ফ্যাক্টর হবে। ভোট করছে বড় দুই রাজনৈতিক দল, আমি যদি ভুল না করি, জামাত এবং বিএনপি। না, নিঃসন্দেহে তরুণ এবং নারীরা ফ্যাক্টর তো বটেই, এবং তারা মানে সংখ্যাটাও তাদের বেশি সম্ভবত। তো সুতরাং তারা বড় ফ্যাক্টর হবে। এখন তাদের কাছে খুব ইতিবাচকভাবে যদি কেউ পৌঁছাতে পারে, তার কর্মসূচিটা কি, সামনে কি করতে চায়, শুধু ওই মানে হুজুক তুললে হবে না, ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী দোসর না বলে খুব কর্মসূচি ভিত্তিক যে কি করতে চাই এরকম কর্মসূচিগুলি যদি থ্রো করা যায়, আমার ধারণা যে এই তরুণরা এটা অ্যাডপ্ট করবে এবং ভোটের মাঠের চিত্রটা এখন যেটা আছে অনেকটা পরিবর্তন হবে। নারীরাও আস্তে আস্তে জিনিসগুলি রিয়ালাইজ করতে পারবে যে বোরখা পরে যে নারীগুলি যে ধরনের অশালীন স্লোগান দিচ্ছে তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। তো এইগুলির সূত্রটা কি, বা কোথা থেকে এই গালিগুলি আসে, কেন আসে, তারাও বুঝতে পেরে তারাও আশা করি ঘুরে দাঁড়াবে। আমার যেটা ধারণা যে এই নির্বাচনটা হচ্ছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে রাজনৈতিক দলগুলোর জন্য, যে তরুণ এবং নারী তাদের সামনে কারা চমৎকারভাবে বিষয়বস্তুগুলি উপস্থাপন করবে, এবং সেইগুলি যদি কেউ করতে পারে সফলভাবে, একেবারে দাঁড়ে দাঁড়ে যদি যাইতে পারে, তাহলে আমার ধারণা যে যেই শঙ্কাগুলো আমরা করি, যে ধরনের আমরা অস্বস্তিগুলি আমরা করছি, সেগুলি থাকবে না। হয় কি, যতক্ষণ নির্বাচন না হওয়া পর্যন্ত এই ধরনের অনেক উদ্বাস্তু মানে ডালপালা এগুলো অনেকগুলি ক্ষমতার কেন্দ্র ঘটে যায়, তখন এরা এবং এই কেন্দ্রগুলোর কিন্তু প্রথম থেকে লক্ষ্য ছিল নির্বাচন যাতে না হয়, কারণ এরা নির্বাচন হলেই এদের জন্য বিপদ, তখন আর এদের আর কোনো গুরুত্ব থাকে না। তো আমার ধারণা যে নির্বাচনের মধ্য দিয়ে যারা খুব পজিটিভ রাজনীতি করবে, সে জিতুক আর না জিতুক, তখন কিন্তু একটা ধারায় রাজনীতিটা হবে। মোট কথা নির্বাচন, গণতন্ত্রের আবার পুনর্বাসন, এইটা অত্যন্ত জরুরি। তা নাহলে আমরা এই মব দেখতে থাকবো, এই ধরনের অশালীন স্লোগান দেখতে থাকবো, নানা রকম উত্তেজনা দেখতে থাকবো। এটার থেকে আমাদের মানে রেহাই পেতে গেলে আমাদের এই নির্বাচনী রাজনীতি বা গণতন্ত্রের উত্তরণটা খুব জরুরি হয়ে পড়ছে। নিশ্চয়ই। আপনার অন্য একটি বিষয়, আপনার পর্যবেক্ষণ, যেহেতু আপনি গণমাধ্যমের মানুষ, আপনি যদি একটু এইটার ব্যাখ্যা আমাকে দিতেন যে যত দিন গড়াচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তো তত আপনি বলছিলেন বা জানেন যে এখনও উন্নতি আমি দেখছি না।
এর মধ্যে আরেকটি নতুন করে যন্ত্রণা যুক্ত হয়েছে, সেটি হচ্ছে অপতথ্য ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এগুলো আসলে মব বা সহিংসতাকে উস্কে দিচ্ছে। দেশের যারা একদম গুণীজন সুধীজন আছে তাদের কাছে যদি আমি বক্তব্য নিতে চাই, তারা বলেন যে এইটাতে সরকারের এক ধরনের ব্যর্থতা রয়েছে। অপতথ্য ছড়ানো রোধ করতে এই 28 দিন বাকি আছে নির্বাচনের, সরকারের কিছু করণীয় আছে কি? করণীয় নেই। এখানে সবাই মিলে যদি রাজনৈতিক দল, তারপরে গণমাধ্যম সবাই মিলে যদি মানে প্রচার করে, সচেতন করে মানুষকে, তাহলে এটা রোধ করা যাবে। এছাড়া আসলে সোশ্যাল মিডিয়াকে মানে কন্ট্রোল করা যায় না। আসলে যতই চেষ্টা করা হোক না কেন করা যায় না। বরং তার বিরুদ্ধে যদি সবাই সচেতনভাবে যদি প্রচার করে, পাল্টা প্রচার করে, তাহলে আমার ধারণা যে সেটা রুখে যাবে। নিশ্চয়ই। রুহিন হোসেন প্লিজ, একদমই শেষ প্রান্তে রয়েছে, আরও হয়তো কিছু সময় রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে আমি বলছিলাম বড় রাজনৈতিক জোট বা দলগুলোর মধ্যে বিএনপি এবং জামাত যারা এই মুহূর্তে রাজনীতির সঙ্গে রয়েছেন, জাতীয় পার্টিও ভোট করছে, আর যারা গত 1.5 দশকের অপশাসনের জন্য দায়ী তারা ভোটের বাইরে রয়েছে। আন্তর্জাতিকভাবেও তো এই ভোটটাকে সরকারকে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে। আন্তর্জাতিক কোনো চাপ আপনি দেখছেন কিনা? বড় মোড়ল রাষ্ট্রগুলো আমাদের এই নির্বাচন ঘিরে নিশ্চয়ই চোখ রাখবে। আজকে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে আমাদের ভিসা সীমিত করা হয়েছে, 1 মাসের জন্য ভিসা দেওয়াও হচ্ছে না। তিনি বলছিলেন আমাদের এই নির্বাচন ঘিরে কোনো চাপ বা দুষ্ট লোকেরা যাতে আসতে না পারে সেটিও একটা, তিনি বলছিলেন এইভাবেই আসলে সরকার কাজগুলো করছে ভিসা রদ করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করতে আমাদের নির্বাচনটি কি চ্যালেঞ্জের মুখে রয়েছে কিনা? একটা হচ্ছে তো প্রথমে যেমন ধরেন যারা, শুধু না সবাই তো আমরা মনে করি যে যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক দরকার। তো অংশগ্রহণমূলক, হ্যাঁ ঠিকই এটাই যে প্রথম হবে জনগণ ঠিকমতো অংশগ্রহণ করছে, কিন্তু এর বাইরে আরেকটা আছে যে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে। এটা না হলে তো হয় না, যে যত কথা বলি। হ্যাঁ, অনেকে এবার নির্বাচনে নাই, আইনগতভাবে স্বীকৃত না বলে আওয়ামী লীগ নাই, বা স্বীকৃত হলেও থাকতে পারতো কিনা আমি জানি না, কারণ যেহেতু তারা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তার সহজে অনেকে, আমরা যতটুকু পত্রিকায় দেখলাম, তারা নির্বাচনে অংশ নিচ্ছে নাই বলছে। নিতে চাইলে পারতো কিনা জানি না, কিন্তু নিশ্চয়ই এই ধরনের একটা কথা তো থাকবেই, আসবে না এইটা চিন্তা ভুল। আমরা যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে দেখছি, আন্তর্জাতিকভাবে কোনো সংস্থা দেখলাম, ব্রিটিশ 4 জন কি এমপি বা অন্যরা হয়তো এই কথাগুলো বলছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের, আমি যদি ভুল না করি, তাদের একটা বক্তব্য দেখলাম অতীত দিনে তারা যেটা বলেছে, অংশগ্রহণমূলক ওই ধরনের দলের কথা না বলে তারা ভোটারের অংশগ্রহণকেই বলেছে। সুতরাং আমি মনে করি এর পরেও আসলে প্রশ্নটা থেকে যাবে, কিন্তু এই মুহূর্তে আমি উল্লেখযোগ্য আমাদের দৃশ্যমান জায়গায় বলছি, চাপটা এটা দেখছি না। আর এই চাপগুলো যাদের কথা আমরা বলছি, এগুলো কিন্তু নানা কারণে নির্ভর করে। দেখবেন নৈতিক অবস্থান থেকে তো চাপ হয় না, বিশেষ করে আমেরিকার ঘটনা কে না জানি, যারা আজকে সবচেয়ে বড় দস্যুতা করলো এই যে ভেনিজুয়েলার ঘটনায় যা করলো, এবং এটা তো সত্য যে বাংলাদেশের উপরে তারা কি আধিপত্য বিস্তার করতে চাইছে। এটা তো যে অস্বীকার এই সরকার করুক না কেন, এই যে আমাদের খাদ্য চুক্তির মধ্যে গম বেশি দামে কিনতে তারা বাধ্য করলো, এলএনজির যে নতুন সংকট তৈরি করে পিটার হ্যাস যে কোম্পানির উপদেষ্টা নাকি সেইখান থেকে আমাদের গ্যাস কিনতে বাধ্য করলো। তো এইগুলো তাদের নানা ধরনের, এই ধরনের যারা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিগুলো থাকবে, তাদের চাপ দেখবেন আজকে হয়তো নাই, ভুল পাল্টাইতে সময় লাগে না। সুতরাং আমাদের পজিশন হচ্ছে সবচেয়ে প্রথমে দেখতে হবে আমাদের জনগণ এটাকে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে গ্রহণ করছে কিনা, সেটাই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিবেচ্য হওয়া দরকার। মোস্তফা ফিরোজ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এই মুহূর্তে, আমি দেখছিলাম এই বার্তা আপনার চোখেও নিশ্চয় পড়েছে, নেপালের যিনি এখনকার দায়িত্ব পালন করছেন সরকারের, তিনিও মন্তব্য করেছেন যে নেপাল বাংলাদেশ হতে চায় না। এই পরিস্থিতিতে আমরা খুবই দুঃখজনক, এটি তো এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা বাংলাদেশে এই যে এনার্কিটা মানে যাতে এই যাদের কারণে এনার্কিটা, সেই একই পরিস্থিতিটা সুশীলা কার্কি নেপালে অনুভব করছে, এবং তিনি বলছেন যে 30 জন আসছে, একটা গ্রুপ এসে বলতেছে এই দাবি, কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপ
একক কোনো দাবি নেই এবং বিচ্ছিন্ন সমস্ত শক্তিগুলো পেশা তৈরি করতেছে। তো এটার সাথে তারা বাংলাদেশের পরিস্থিতি উনি মিলাচ্ছেন, আইন শৃঙ্খলা সহ যে এই মববাজি। তো সেই কারণেই এই কথাটা বলছে। তো সেই কারণে তো আমি তো মনে করি যে সুশীলা কার্কি অনেক দূরদর্শী, যে প্রথম দিনই বলছে যে 6 মাসের বেশি আমি থাকবো না। কারণ যত দ্রুত নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। এর বাইরে অনির্বাচিত লোকজন মিলে এই যে মাসের পর মাস মানে সময় কাটানো, নানা রকম বস্তা বস্তা সংস্কার প্রস্তাব নিয়ে মানে এক ধরনের ম্যারাথন রেস, এটা গণতন্ত্রের জন্য ক্ষতি হয়েছে। এবং এই ক্ষতির কারণে যেটা হয়েছে, মানুষ বলছে যে আগেই তো ভালো ছিলাম। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু প্রশাসনিকভাবে সম্ভব না, এর একটা রাজনৈতিক কর্তৃত্ব লাগে। বাংলাদেশে যদি নির্বাচিত সরকার থাকা মানে শুধু প্রশাসন, পুলিশ না, তার তৃণমূল পর্যায়ে তার রাজনৈতিক শক্তিও এর সাথে অ্যাটাচড হয়। এটা যদি না হয় তাহলে কিন্তু মানে মব বলি বা আইন শৃঙ্খলা বলি, এটা নিয়ন্ত্রণ করা যায় না। এখন আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে যে তারা সবগুলো মিলায় তারা দস্যুতা করছে। তার বিপরীতে যদি রাজনৈতিক দলগুলি যদি সেবামূলক কাজগুলো করতো এলাকায় এলাকায় তৃণমূল পর্যায়ে, তখন প্রশাসন, পুলিশও কিন্তু বাধ্য হতো। তাহলে আমরা একটা ভালো একটা ব্যবস্থাপনা পেতাম। তো এখন সামনে বিষয়টা হচ্ছে এই প্রায় 1.5 মাস 17 মাসে আরও পরিস্থিতিটা এখন এতই মানে খারাপের দিকে যাচ্ছে। এই জন্য উনি বলছেন যে 12 তারিখের একদিন আগেও না পরেও না, তার মানে ওই যে ভিক্ষা চায় না কুত্তা সামলা অবস্থা আর কি। এই উপলব্ধিটা অনেক আগেই করা উচিত ছিল। এবং সব এর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে রাজনৈতিক দলগুলোকে বেশি দায়ী করব, যে তারা বড় পরিসরে কেন নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে যাইতে পারলো না যে আমরা এই তারিখের মধ্যে আমরা নির্বাচনটা চাই, 6 মাস কোনোভাবে ক্রস করা যাবে না। এইরকম একটা কম্বাইন যৌথ একটা উদ্যোগ দেখলাম না। এটা খুবই দুঃখজনক। শুধু আমরা যারা ক্ষমতায় আছে তাদেরকে দোষারোপ করব আর নিজেদের দায়িত্বটা আমরা মানে পালন করব না, এটা তো হয় না। এটা আমি মনে করি একটা সম্মিলিত ব্যর্থতার ফলে আমাদের গণঅভ্যুত্থানের যেই মানে উৎসবটা, মাঝে যাটা আমেজটা, সেটা কিন্তু আমরা অনুভব করার বদলে পরে আমরা আস্তে আস্তে শঙ্কিত হয়ে গেলাম। যখন নাকি প্রথম আলো, ডেইলি স্টারের মতন পত্রিকাগুলি পড়াতে লাগলো, তখন আমি দূরে থেকেও ভাবলাম যে আমি তাহলে যতটুকু কথা বলি তাহলে এই কথাটাও বোধহয় মানে অবরুদ্ধ হয়ে যাবে। কারণ তখন আমাকেও হয়তো ট্যাগ দেওয়া হবে যে এটাও মানে আওয়ামী, বয়ান, আধিপত্য, এই সমস্ত কী কী সব শব্দ ব্যবহার করে, এইসব দিয়ে হয়তো আমাকেও অ্যাটাক করা হতে পারে। আমিও আতঙ্কিত হয়ে গেলাম। তাহলে এর দায়টা কার? এর দায়টা আমরা তো জানি না যে একটা অনির্বাচিত সরকার 1/11-এর ঘটনা জানি না, 2 বছরের প্রথম 6 মাস তারপরের থেকে কী পরিস্থিতি হয়েছে। তো এটা আমাদের রাজনৈতিক দলগুলো কেন অনুভব করলো না? তারা অনুভব করে যদি সম্মিলিতভাবে তারা যদি চাপ দিত, তাহলে ইউনূস সরকার মানতে বাধ্য হতো। কেন ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে গেল সেটাও আমি জানি না। ডিসেম্বরই বা কেন হবে, কেন এটা জুন জুলাইতে হলো না, সেটাও আমি বুঝতে পারি না। আমার কাছে এগুলি হয় কি, আমরা কথা বলতে গেলে শুধু এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করি, কিন্তু নিজের ব্যর্থতাটা আমি কখনো আমরা স্বীকার করি না। এখানে আমি মনে করি সবার একটা ব্যর্থতার ফলশ্রুতিতে যে হতাশজনক অবস্থা আসছে বলেই আজকে নেপালের সুশীলা কার্কিও বলতে পারে যে নেপালকে বাংলাদেশ হতে দেব না। এটা আমাদের জন্য খুব লজ্জার একটা উক্তি। নিশ্চয়ই। মোস্তফা ফিরোজ, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। সবশেষ আপনার মন্তব্য, রাজনীতির মানুষ রুহিন হোসেন প্রিন্স, সরকারের সামনে তো আর সময় নেই, 12 তারিখের আগেও না, 12 তারিখের পরেও না, 28 দিন রয়েছে। মোটা দাগে এই সময়ের মধ্যে সরকার কি গ্রহণ করলে আসলে শান্তি ফিরতে পারে, ভালোই আসলে নির্বাচনটা পার করতে পারে? না, রাজনীতির মানুষ হিসেবে আপনি কি বলবেন? আমি একেবারে ছোট 2-3টা পয়েন্ট বলি। একটা হচ্ছে সরকার, এই কথাটা প্রতিদিন বলছি, একই জিনিস কাসুন্দি হয়ে যায়, তিতো হয়ে যায় খাটতে গেলে। সরকার যদি এখন থেকেই বলে যে আমি এই যে মব সন্ত্রাস মানে আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি নির্মোহভাবে 0 টলারেন্স করব, অন্যদিকে তাকাবো না। দেখেন, ছাত্র ভাইরা আন্দোলন করছে, ন্যায্য হতে পারে, ঢাকা শহর অচল, কিন্তু ঘোষণা আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন এই ধরনের প্রোগ্রামগুলো করা যাবে না। তা আপনাকে তো একটা পজিশন নিতে হবে। আপনি
যত বড়, এই যে এখানে আলোচনা উঠলো, একটা মেয়েকে ধরলো আমাদের কি বলে আইন উপদেষ্টার স্ট্যাটাস অন্যরকম হয়ে তারপরে মুক্তি পেয়ে গেল, এবং কি বলে এটাকে যিনি পুলিশ ধরলেন তার বিরুদ্ধে পজিশনগুলো, যে মেয়েদের কথা তো উঠলো, এই জায়গাগুলো তারা যদি শো করতে পারে, ন্যূনতম তারা 72-48 ঘন্টা শো করুক, অস্ত্র উদ্ধারের যে কাজগুলো করতেছে নির্মমভাবে করুক, অর্থাৎ অস্ত্র উদ্ধার সহ তারা আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকা তারা অন্তত পক্ষে এটা দেখাক। আর নির্বাচন কমিশন আর দেরি না করে তারা একটু ক্ষিপ্রতার সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত যাতে না হয় তার জন্য একটা রাজপথে দৃশ্যমান কাজ করুক। লাস্ট আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে দরকার হলে দ্রুততম সময়, এটা আমার দলে আমি কথা বলিনি, আমার ব্যক্তিগত মত বলছি, যে দরকার হলে জরুরিভাবে নির্বাচন কমিশন বা সরকার ডাকতে পারে যে আমরা একটা কারণে, যে আর মাত্র 1 মাসের মতোই সময় আছে, এই সময়কালে আসেন আমরা আজকেই সবাই মিলে কথা বলি, এই আমাদের ভুল ত্রুটি যা হয়েছে হয়েছে, পরে আপনারা করেন, আমরা এই আচরণবিধিগুলো মেনে চলবো, আসেন সবাই মিলে। উনি ঘোষণা দিয়েছেন না, বিপদে পড়লে ডাকছেন না ইউনূস সাহেব সবাইকে, তা আজকে দেশ বিপদে, এটা তো ওনার বিপদ না, সুতরাং এখন দেশ বিপদে, এইরকম একটা সময় অন্ততপক্ষে নির্বাচনের ব্যাপারে এইটা যদি একটা বলতে পারে, অথবা উনি আলাদা আলাদাভাবে অল্প সময়ের জন্য আগে প্রথম দিকে যে ডাকছে ডেকে বলুক যে এই দল আজকে এখানে বলে গেছে, আশা করি এই দলের কেউ যদি কোনো অপকর্ম করে সরকারকে যেমন জানাবেন ওই দলকেও জানান। মানে আমি বলছি যে দলগুলোকে ইনভলভ করার জন্য কাজ করুক। আর একটা হচ্ছে সচেতন মানুষ, তরুণ বলতে আমি খালি রাজনীতিক যারা দল করছে তাদের না, যে লক্ষ লক্ষ তরুণ পজিটিভ স্বপ্ন দেখছে তাদেরকেও কিভাবে উদ্দীপ্ত করা যায় যে কেউ যাতে এলাকায় ভূমিকা না পালন করে, তার জন্য অন্য মানুষকে নিয়ে একটা এলাকায় সমাজকেও সম্পৃক্ত করা হোক। এই ধরনের কার্যক্রমের মধ্যে দৃশ্যমান কার্যক্রমের সরকার নির্বাচন কমিশন যাচ্ছে, এইটা দেখলে দেখবেন রাজনৈতিক দলগুলো আমরা যেয়ে তখন নির্বাচনকে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। নিশ্চয়ই। রুহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন। একই সঙ্গে মোস্তফা ফিরোজ, অসংখ্য ধন্যবাদ। অন্যদিন নিশ্চয়ই কথা বলবার সুযোগ থাকছে। দর্শক, দেশ ভাবনায় আজ আমরা জোট, ভোট, গণভোট নিয়ে কথা বলবার চেষ্টা করছিলাম। বাংলাদেশের সামনে অনেক গুরুত্বপূর্ণ সময় আগামীতে রয়েছে, যাতে মানুষ যারা 1.5 দশক ভোট দিতে পারেনি সেই মানুষ ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আবারও সবলভাবে ফিরে আসবে, এই প্রত্যাশা রেখেই আজকের দেশ ভাবনা থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।